ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোয়েশ্চেন পেপার 1-এর আজ ফার্স্ট পার্ট, যেটা পাবে পেজ 2-এ। এর গ্রুপ 2 নম্বরের কোশ্চেনগুলো আমরা করিয়ে দিয়েছি একসাথে প্রথম 5টা পেজে। আমরা করছি আজকে 3 নম্বর থেকে। ভ্যান টপ গুণক কি? এর মান 1-এর কম না বেশি হয়। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ পাই প্রাইম এবং তাত্ত্বিক অভিস্রবণ চাপ অর্থাৎ পায়ের অনুপাতকে ভ্যান টপ গুণক বলে। এর মান 1-এর বেশি বা সমান বা কম সবটাই হতে পারে। যদি পদার্থটি দ্রবণে বিয়োজিত হয় তবে ভ্যান টপ গুণকের মান 1-এর বেশি, সংযোজিত হলে 1-এর কম, আর সংযোজিত বা বিয়োজিত না হলে হয় 1-এর সমান। পরের কোশ্চেন, জলের কেবি 0.515 গ্রাম নয় কেলভিন কেজি মোল ইনভার্স বলতে কী বোঝায়? এটা বোঝায় যে 1 কেজি বা 1000 গ্রাম জলে 1 মোল কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব যোগ করলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় 0.515 কেলভিন। পরেরটা, ঝিল্লি বিশ্লেষণকে এর প্রয়োগ। যে পদ্ধতিতে পার্চমেন্ট কাগজ বা সেলোফেন পেপার দ্বারা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কলয়েডকে ক্রিস্টাল জাতীয় পদার্থ থেকে পৃথক করা হয় তাকে ঝিল্লি বিশ্লেষণ বলে। ব্যবহারিক প্রয়োগ, কোনো ব্যক্তির কিডনি নষ্ট হয়ে গেলে কৃত্রিম কিডনি বা হিমোডায়ালাইজার ব্যবহার করা হয়, এতে ঝিল্লি বিশ্লেষণের নীতিতে কাজ করে হয়। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কীভাবে? নদীর ঘোলা জল হলো কাদামাটির কণা দ্বারা গঠিত কলয়েড দ্রবণ। এর কলয়েড কণাগুলি তড়িৎগ্রস্ত হয় যখন নদীর এই ঘোলা জল মোহনায় সমুদ্রের জলের সাথে মেশে, তখন সমুদ্রের জলে উপস্থিত বিভিন্ন লবণস্থিত আয়ন দ্বারা নদীর ঘোলা জলের বিপরীত তড়িৎ আধানগ্রস্ত কাদামাটির কণাগুলি তঞ্চিত হয়। এই তঞ্চিত কাদামাটি নদী ও সমুদ্রের সংযোগস্থলে ক্রমশ জমা হতে হতে বদ্বীপের সৃষ্টি হয়। পরের কোশ্চেন, NaCl3 ও PCl3 আদ্য বিশ্লেষণে ভিন্ন ধরনের যোগ উৎপন্ন হয় কেন? বিখ্যাত পদার্থ। এটা ভুল আছে, NaCl3 বলে কিছু হয় না, NCl3 হলে একটা হতে পারতো। সেক্ষেত্রে হতো N-এর হচ্ছে ডিকোকো ফাঁকা নেই, কিন্তু Cl এর ফাঁকা ডিকোকো থাকায় ওই Cl তার নিঃসঙ্গ মানে জলের নিঃসরের জোর Cl পরমাণুতে আসে, তার ফলে আদ্যবিষ্ঠিত হয়। সেইভাবে তোরা তৈরি করে হচ্ছে HCl আর হচ্ছে NH3। আর PCl দিয়ে P এর ফাঁকা ডিকোকো থাকায় ওখানে ইলেকট্রন জলের মধ্যে ইলেকট্রন গ্রহণ করে, তাই ওরা H3PO3 আর HCl উৎপন্ন করে। তো যেহেতু NCl3 আছে, ভুল আছে বলে আমরা করলাম না। পরেরটাও ভুল ছিল, টোনার সাজিয়ে নিয়েছি। সাদা ফসফরাস লাল ফসফরাস অপেক্ষা লাল ফসফরাস কম বিক্রিয়াশীল ব্যাখ্যা করো। এটা বেশি বিক্রিয়াশীল ছিল, বিক্রিয়াশীল হয় না, ফসফরাস কম হয়। সাদা ফসফরাসের অণুর গঠনে প্রতিটি শীর্ষবিন্দুতে অবস্থিত প্রতিটি পি পরমাণুর 3p কক্ষের 3টি বিজোড় ইলেকট্রনের মাধ্যমে অপর 3টি পি পরমাণুর সাথে পি পাই বন্ধন গঠন করে। ভুল বললাম, সিগমা বন্ধন গঠন করে। পি কক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করলেও পি বন্ধন কোণ 90 ডিগ্রি না হয়ে 60 ডিগ্রি হয়, ফলে এই গঠন সুস্থিত নয়। অপরদিকে লাল ফসফরাসের ক্ষেত্রে P4 এর ক্ষেত্রে চতুস্থলকীয় P4 অণুর পি বন্ধন ভেঙে চতুস্থলকগুলি নিজেদের মধ্যে পি সমযোজী বন্ধনের মাধ্যমে শৃঙ্খলাকারে পলিমার গঠন করে। কৌণিক পীড়ন না থাকায় এই গঠন সুস্থিত হয়। তাই সাদা ফসফরাস অপেক্ষা লাল ফসফরাস কম বিক্রিয়াশীল বলে আমরা এটা দেখিয়ে দিয়েছি গঠনটা। পরেরটা, ফটকিরি জটিল লবণ। এটা ব্যাখ্যা করে, এটা ভুল। ফটকিরি যুগ্ম লবণ, জটিল লবণ নয়। পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট এই দুটি লবণকে সংকেত ভরের অনুপাতে মিশিয়ে মিশ্র দ্রবণকে কেলাসিত করলে ফটকিরি বা সাধারণ অ্যালাম এর বর্ণহীন কেলাস উৎপন্ন হয়। এই প্রকার লবণ শুধুমাত্র কঠিন অবস্থায় তাদের সংযুক্তি অপরিবর্তিত রেখে তাদের স্থায়িত্ব বজায় রাখে। কেলাস জালকের সুনির্দিষ্ট অবস্থানে লবণগুলির উপাদান আয়ন সমূহের আয়নীয় বন্ধন ও অন্যান্য মৃদু আকর্ষণ বলের প্রভাবে সুসংবদ্ধ থাকে বলে কঠিন অবস্থায় এদের সংযুতি বজায় থাকে, কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে
নিজ নিজ আয়ন উৎপন্ন করে, তাই এটি দ্বৈত লবণ বা যুগ্ম লবণ, ইহা জটিল লবণ নয়। পরেরটা, লাইলন 6,6-এর উৎপাদনে ব্যবহৃত মনোমারগুলির নাম ও সংকেত। দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাডেপিক অ্যাসিড, আরেকটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। অ্যাডেপিক অ্যাসিড সংকেত হচ্ছে HCOOC CH2 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 COO, এখানে CH2 হোল 4 লিখলেও হতো। আর এখানে হচ্ছে NH2 CH2 হোল 6 NH2। ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে? শটকি ও ফ্র্যাঙ্কেল ত্রুটির দুটো পার্থক্য। যেসব পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং চুম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও পদার্থগুলির চুম্বকত্ব বজায় থাকে, তাদের ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। শটকি আর ফ্র্যাঙ্কেল ত্রুটির পার্থক্য কি? প্রথমে দুটো সংজ্ঞা লিখে দিয়েছি। আয়নীয় কেলাস থেকে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়ে তাকে বলা হয় শটকি ত্রুটি। আর নিজস্ব অবস্থান ছেড়ে ল্যাটিস অবস্থানে বা মধ্যবর্তী ইন্টারস্টিশিয়াল অবস্থানে এলে পারে যে ত্রুটি সৃষ্টি, তাকে বলা হয় ফ্র্যাঙ্কেল ত্রুটি। শটকি ত্রুটির ফলে ঘনত্ব হ্রাস পায়, ফ্র্যাঙ্কেল ত্রুটির ঘনত্ব অপরিবর্তিত থাকে। তারপরে অঙ্ক দিয়েছে, পটাশিয়ামের কেলাসের গঠন BBC মানে বডি সেন্টার কিউব মানে হচ্ছে Z2, নিকটতম দুটি প্রতিবেশীর মধ্যে দূরত্ব মানে R বলে দিয়েছে। এখান থেকে আমাকে R2R বলে দিয়েছে, এটা 2 দিয়ে ভাগ করে R পাবো, তার থেকে আমাকে এর বের করে নিতে হবে। পারমাণবিক ভর 39 হলে এটির ঘনত্ব কত হবে আর প্যাকিং দক্ষতা কাকে বলে? তাহলে আমরা করেছি রো ইকুয়াল টু ZM/N কিউব, যেখান থেকে আমরা এর মানটা বের করে নিয়েছি R√3 মানে 4.52√3/2 × 10⁻⁸ সেমি করে বের করে নিয়েছি, দিয়ে ভ্যালুগুলো বসালাম, বলে 0.91 গ্রাম পার সেমি কিউব। পরেরটা এটা আছে প্যাকিং দক্ষতা। কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা দেখিয়ে থাকে তাকে ওই কোষের প্যাকিং দক্ষতা বলে। পরেরটা আছে বি অঙ্ক। 0.25 গ্রাম A এবং 25 গ্রাম বিতে দ্রবীভূত করা হলে স্ফুটনাঙ্কের পার্থক্য হচ্ছে এত। বি এর আণবিক স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বলেছে এত, তাহলে এর আণবিক ভর গণনা করো। আমরা জানি কি স্ফুটনাঙ্ক উন্নয়ন ΔTB = KB × W2000/m2W1। ভ্যালুগুলো সব পুট করে দিয়েছি, তাহলে আমি M2 ভ্যালু পেয়েছি 50, অর্থাৎ এর আণবিক ভর হবে 50। পরেরটা 298 কেলভিন উষ্ণতায় নিচে কোষটির EMF এর নির্ণয় করতে বলেছে। Zn/Zn-SO4 0.01 m /KCl অ্যাকোয়াস সল্ট, এর Hg2+ মানে ক্যালামেল বলে দিয়েছে, দেওয়া আছে। ক্যালামেনে ইলেকট্রোডের বিভব এত, জিঙ্ক ইলেকট্রোডের বিভব এত হলে কোষটির বের করতে বলেছে। এখানে ক্যালামেনটা ক্যাথোড হয়ে আছে, তাই E0 সেল ক্যাথোড মাইনাস অ্যানোড করেছি 1.005 ভোল্ট। তাহলে EMF কী হবে? E cell = E0 সেল মাইনাস 0.059/n log কনসেন্ট্রেশন অফ Zn2+, এটা করলে আসছে 1.064 ভোল্ট। বিগালক কাকে বলে? 20 টাকা বলতে কী বোঝো? অ্যানোড মাড কী? বিগালক ধাতু নিষ্কাশনের বিজারণ প্রক্রিয়ার সময় বশীকৃত বা তাপজারিত আকরিকের সঙ্গে যে নির্বাচিত রাসায়নিক পদার্থ যোগ করলে রাসায়নিক বিক্রিয়া দ্বারা আকরিক মধ্যস্থ খনিজমল বা অপদ্রব্যগুলির অন্যান্য যৌগ ধাতুমলে পরিণত হয়ে গলিত অবস্থায় ধাতু থেকে পৃথক হয়ে যায়, তাকে বলা হয় বিগালক। ব্লিস্টার কপার শতবিজারণের ফলে বেসিমার কনভার্টার থেকে প্রাপ্ত গলিত কপার ঠান্ডা হয়ে জমে কঠিন হওয়ার সময় এর মধ্যে SO2 গ্যাস বুদবুদের আকারে বেরিয়ে আসে। সেই কারণে কপারের গায়ে ফোস্কার মতো দাগ দেখা যায়। এই কপারকে ব্লিস্টার কপার বলে। এবার হচ্ছে অ্যানোড মাড। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধিকরণে অ্যানোডের কপার ক্ষয়প্রাপ্ত হয়। এই অশুদ্ধ কপারে উপস্থিত অ্যান্টিমনি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ইত্যাদি ধাতুর অ্যানোডকে ঘিরে রাখা পাতলা মসৃণ কাপড়ে কাদার মতো জমতে থাকে, একে অ্যানোড মাড বলে। তো আমাদের ভিডিও এটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।